তাহলে আমরা এখন ইংরেজি শিক্ষণ নিয়ে কথা বলবো, তাই না? আচ্ছা, ইংরেজি শিক্ষণ বিষয়ের মানে ইংরেজি বা ভাষা, সকল ভাষারই আমরা জানি 4টা দক্ষতা। একটা হচ্ছে প্রথমে হচ্ছে লিসেনিং, শোনা, LISTENING, লিসেনিং। তারপরে স্পিকিং, বলা। তারপরে হচ্ছে পড়া। তারপরে হচ্ছে লেখা, তাই না? শোনা, বলা, পড়া, লেখা, এই কয়েকটা যোগ্যতা জানা লাগে। বাংলা যেমন ব্যাকরণ আছে, ইংরেজি তেমন ব্যাকরণ বা গ্রামার আছে। ব্যাকরণ বা গ্রামার। আমাদের শিক্ষার্থীদের আমাদের সাধারণত পক্ষে গ্রামার শেখানো লাগে না। শিশু 1, 2, 3, 4, 5 থাকলে কিছুটা গ্রামার শেখানো লাগে। আচ্ছা, আমরা গ্রামার যেহেতু শিখাই না, কিন্তু তাদের বর্ণ পরিচয় দিতে হয়, তাই না? বাংলার যেরকম বর্ণমালা আছে, ইংরেজিরও তাকে বলে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে বর্ণমালা। অ্যালফাবেট একটাই। অ্যালফাবেটে কয়টা বর্ণ আছে, লেটার আছে কয়টা? ইংরেজি লেটার কতটি? 26টা না 29টা? আরবি 29টা নাকি? মিলে যাই। আচ্ছা, 26টা এক নিঃশ্বাসে কে বলতে পারবে? আচ্ছা, আপনি পারবেন? নিঃশ্বাস ফেলা যাবে না। দাঁড়ান, বলেন, আপনি যে হাত তুলেছেন। আপা, জি জি, বাংলা আপা। রেডি, 1, 2, 3। এক নিঃশ্বাসে 3বার বলবো, ঠিক আছে? আপনারা দেখেন, ABCDFGHIJKLMNOPQRSTUVWXYZ, 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 ABCDFGHIJKLMNOPQRSTUVWXYZ। 4বার বলতে ফেললাম। এটা একটা ছড়া করে বলার একটা নিয়ম আছে। কে পারে? আপনি দাঁড়ান, বলেন ছড়ার মতো করে। এটা একটু সবাই একসাথে পড়ি তো, সবাইকে একসাথে পড়াইতে হবে। কে পারবে আপনি ছাড়া? এটা কি কেউ শুনেছেন এরকম করে? আচ্ছা, আপা ছেলে নিয়ে দাঁড়ান। এবার সবাই আপার সাথে সাথে আপনারা বলবেন, উনি আগে বলবেন। হ্যাঁ, যারা নতুন তারা শিখে নেন। হ্যাঁ, গুড, হ্যাঁ গুড। আচ্ছা, হোক হোক, উনি এখন বলছে, আপনারা সবাই শিখে নেন, ছন্দের মাধ্যমে শিখাবেন। গুড, বলেন। আবার আচ্ছা, এলো মেলো না, LMNOP, ঠিক আছে? LMNOP এভাবে, হ্যাঁ? এলো মেলো না কিন্তু, আবার LMNOP, ঠিক আছে? এটা যেন একটা হাততালি, শাবাশ। আচ্ছা, ইংরেজিতে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর মানে বর্ণ, বড় হাতের বর্ণ বা বড় হাতের লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপরে সিলেবল, শব্দাংশ, এই বিষয়গুলো জানা লাগবে। ইংরেজি চার্টের কোনো দৃশ্য চোখে ভাসে আপনাদের? ইংরেজির কয়েকটা চার্ট আছে। কি কি চার্ট আছে? একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার। জি, তাই? তাহলে বাংলা আর 12 মাসের নামের সাথে ইংরেজি 12 মাসের নাম আছে। তারপরে বর্ণ আছে, বর্ণের সাথে প্রত্যেকটা বর্ণের সাথে একটা করে শব্দ আছে, তাই না? আচ্ছা, এম দিয়ে একটা শব্দ বলেন দেখি। এম দিয়ে মানে, ওকে ডান। এম দিয়ে একটা শব্দ বলেন। আর আপনি কি বললেন? নেক্সট। আর এনইটি নেট মানে? আবার
ডাব্লিউ দিয়ে একটা বলেন। উইন্ডো ওয়াটার বেলুন শাবাশ, আপনারা খুব ভালো পারেন। আচ্ছা, সবাই নিজেদের নাম জানেন তো না? জি স্যার। প্রত্যেকে নিজেদের নাম ইংরেজিতে লিখতে পারেন তো না? জি স্যার। পারেন? আচ্ছা, নিজেদের নাম ইংরেজিতে লিখবেন, লেখার পরে প্রত্যেকের নামের প্রথম লেটার বা বর্ণ দিয়ে দুইটা করে শব্দ লিখবেন। কয়টা করে শব্দ? দুইটা করে। কয়টা করে? দুইটা করে লেখাই। নিজেদের নাম লেখা ইংরেজিতে। এটাই ভালো হয়েছে। তারপরে প্রথম বর্ণ দিয়ে সবাই ওসামত লিখেন না, তাহলে তো সবাই এম হয়ে যাবে। ওসামতের পরের থেকে শুরু করেন। ওসামতের পর থেকে শুরু করেন, মানে ধরেন ওসামত মমতাজ খাতুন, মমতাজ খাতুন দিয়ে শুরু করেন, তাহলে এম দিয়ে প্রথম বর্ণ দিয়ে বা প্রথম লেটার দিয়ে তিনটা শব্দ, দুইটা শব্দ লেখা। আচ্ছা, সাহা আল্লাহ খাতুন জীবন আমরা লিখবেন না, নাম পুরো লিখতে হবে। কি বললেন যে নামটা বলে খাতুন লিখবেন? নাম তো লিখবেন আগে। খাতুনটা লিখবেন। কে লিখতে তো ঠিক আছে, নামটা নাকি? এটা আমি জানি না। না, নুষ্ট মানে কোনো শব্দ নেই, নাট মানে বাদাম, এনিউটি। নুষ্ট বলে কোনো শব্দ নাই। নেক্সট আছে, নেক্সট মানে পাংচুয়েশন। নাট মানে কালাম সাপ্লাই দুইটা দেব। এটা কি একটা রবি? রবি তো কোনো একটা ইংরেজি ওয়ার্ড না। রবি শব্দ আছে। রবি কোনো ইংরেজি ওয়ার্ড না। আমরা বাংলায় রবি বলি না, এটা ওখান থেকে রবি ছিল। ল্যান্ড লিখতে পারছে, লিখতে পারছে। চেষ্টা করে বলছিলাম। জানি না। এই লাইন আছে, এই লাইন আছে। নাম, নাম তো ইংরেজি, বাংলা নাম থেকে ইংরেজি। বাংলা নাম তো মাধ্যমে কি আপনার নাম? নাম তো বাংলা। আপনার এনআইডিতে এভাবে লেখা আছে। কিছু করার নাই, মানুষের নামে বানান যা দেবে সেটা লিখতে হবে। তার নামে বানালে উনি যদি মনে করেন, যদি মনে করে আমার নাম প্রিন্ট দাও, যে আছে ওরা যে গ্রেড আছে এটাই পাচ্ছি না। নাম কখনো লিখতে হবে না। শব্দ লিখতে বললে কখনো নাম লিখবেন না, কারণ নামটা তো ওই ওয়ার্ড না, আর কি হবে না বাংলা। আপনার নাম কি? বাংলাদেশ স্থান আরেকটা স্টেপ। প্রথম স্থান মানে গান, সং মানে গান, SON, ঠিক আছে? সং মানে গান, সাং মানে গান করেছে, সিং মানে গান করা, সাং মানে অতীতকালে গান করেছে।
আলামা কি না আলিমা না? কে বলেছে? দেখি হবে আলামা কথা আর ওটা বসে বসে আলিমা না আলেমা আলিমা যে ভাই তাহলে আশা করো মানে আলাদা শব্দ নামগুলো কি নামগুলো যখন ধরেন আমার নাম যদি হয় আমি যখন ইয়েতে গেছিলাম অনেক পরে লিখলেন লেখা লিখেছি সবার আমি গেছিলাম খাগড়াছড়ি কোথায় তার পাশে একটা জেলা আছে বান্দরবন ওখানে একটা মার্কেট আছে সেই মার্কেটের নাম হচ্ছে আমি পড়তে পারি না হয় লফালা আকার আল্লাহ আল্লাহ মার্কেট আমি এটা কোনোভাবে করতে পারি না এখন ওদের নাম এরকম করতে হবে তারপরে ওই নৃগোষ্ঠী কিছু মানুষের এমন নাম আপনি যতই লেখা থাক বানান লেখা থাক আপনি পড়তে পারবেন না কঠিন কারণ নামের নিয়ম হচ্ছে নাম যে বর্ণে যে বানানে উনি লেখে ওনার গোষ্ঠী লেখে বা আমি যদি লিখি ওই বানানে ওই বর্ণে ওভাবে লিখতে হবে এটাই নিয়ম কারণ নামটা সম্পূর্ণ নিজের অধিকারে আমিও জানি না আমি নিজের মতো করে উচ্চারণ আমি হালা উচ্চারণ করি হালা আমাকে তো আমি ওদের কাছে শুনিনি ওরা কেউ বলছিল লালা নাকি কেউ বলছিল হালা কি জানো আমি বুঝিনি আচ্ছা যাই হোক ইংরেজি পড়ানোর ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে ইংরেজিটা যাতে অবশ্যই ভুল ভাল না শেখায় ইংরেজিটা অবশ্যই যাতে ভুল ভাল না শেখায় বুঝতে পেরেছেন এবার এখানে নিয়ে আসি এখন আমাদের ইংরেজি শেখানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা শুধুমাত্র গ্রামারের দিকে লক্ষ্য রাখতে চাই কিন্তু শুধুমাত্র গ্রামারের দিকে লক্ষ্য রাখা যাবে না লিখে নেন একটা কথা প্রমোদ চৌধুরী বলেছেন সবাই লিখে নেন ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে পড়ে এর উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে আবারও বলছি ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে পড়ে এর উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে ভাষা মানুষের কলমের কালি আসার মুখ থেকে পড়ে কলমের কালি মানুষের কলমে পড়ে কলম থেকে মুখ থেকে কলমে পড়ে কলম থেকে করতে গেলে কলম থেকে মানুষের মুখে পড়ে কলমে পড়ে এর উল্টোটা করতে গেলে একটু খালি করে রেডি মাঝে মাঝে ইংরেজিতে ডিরেকশন দিবেন আর বলা যাবে না যারা পেরেছেন একজনও পারেননি মুখে শুধু কালি একজন পেরেছেন ওনার কাছ থেকে পড়ে লিখে দেবেন আচ্ছা আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ইংরেজিতে কথা বলবো ইংরেজির প্রতি আমরা এক ধরনের ভীতি কাজ করাই আমাদের সমাজে ইংরেজি ভীতি আছে আমরা মনে করি ইংরেজি সবাই ভালো পারে না ইংরেজি পারাটা খুবই কঠিন গণিতে পারাটা খুবই কঠিন গণিত সম্পর্কে
গণিতে যেমন কালকে বলেছিলাম, গণিতটাকে আমরা নিজেদের জীবনের সাথে মিলিয়ে এবং খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ইংরেজিটাকেও বলবো যে ইংরেজি আহামরি কঠিন কিছু না। কঠিন আমার কাছেও, সত্যি আমার কাছেও কঠিন, কিন্তু শিক্ষার্থীদের কাছে খুব কঠিন করে উপস্থাপন করবো না, মানে সবাই পারবে। বাংলার চাইতে ইংরেজি সোজা, এটা কি জানেন? বাংলাতে যে এত পেঁচ, আচ্ছা ইংরেজিতে ভাওয়েল কতটা, কনসোনেন্ট কতটা? আচ্ছা স্মল লেটার কয়টা, ক্যাপিটাল লেটার কয়টা? স্মল লেটার 6টা, আচ্ছা স্মল লেটার কখন হয় আর ক্যাপিটাল লেটার কখন হয়? আমি না কিছুই শুনতে পাচ্ছি না। माछ का बाजार लगा दिया रे। सब लोग बैठो। Please sit down. Please sit down. Okay. I will call someone. আমি কাউকে কাউকে ডাকবো। Please describe yourself. নিজেকে পরিচিত করবেন। Then you can answer the question. আপনি তার আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারবেন। ঠিক আছে? So I request someone like yes you are. Yes. Come forward and please describe yourself. Then please describe about small letter and capital letter, when small letter is used in English and when capital letter is used in English. You can speak in Bangla also. You cannot argue, you cannot be regulated to speak in English. Okay? Do you understand what I'm saying? Okay, done. Let's go. আমরা যখন কোনো কিছু দেখি লেখার প্রথম শব্দটা মানে লেটারটা আমরা বড় হাতে লিখি। একটু জোরে। আমরা যখন Please say loudly. লিখি লেখার প্রথম লেটারটা আমরা বড় হাতে লিখি আর ভিতরকার গলা ছোট হাতে লিখি। যেমন এখানে লিখছি অ্যাপল, এ ডবল পি এল এখানে প্রথমে বড় হাতে দিয়েছি আর মধ্যকার আমরা পরের গুলো ছোট হাতে দিয়েছি। আচ্ছা কোন কোন ক্ষেত্রে স্মল লেটার আর কোন কোন ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় তার মধ্যে একটা বললেন শুরুতে, আর কখন কখন হয়? আর অনেক অনেক ক্ষেত্রে হয়। আপনারা কি আর কখন কখন হয় জানেন? আচ্ছা একজন একজন করে হেল্প করবেন, আপনি হেল্প নিতে পারেন। এরপরে আর কোথায় হয় আপনি দাঁড়ান বলেন। বস্তুর নাম সময়ের ক্ষেত্রে, উদাহরণ দেন একটা, যেমন উদাহরণ দেন। টাইম, দেখুন টাইম মানে তো সময়, সেই সময়ের ক্ষেত্রে টাইম দেখেন কোনো দেশের নামের ক্ষেত্রে সেই সময়ের ক্ষেত্রে টাইমটা বড় হাতের হয়। বুঝলাম না, আপনি যান এবার আপনি আসেন, উদাহরণ সহ দেখা দেন। আপনার জন্য একটা হাততালি, আপনার জন্য। টাইম বা সময়, একটা বিষয় একজন বলবে সময়ের ক্ষেত্রে কিভাবে বড় হাতের হয় দেখান দেখি। যখন কোনো স্থানের ওনাদেরকে বোঝান প্লিজ। মনে পড়ছে না? যেমন কোনো স্থানীয় ঐতিহাসিক স্থান বোঝাবে তখন ওই শেষে থাকুক আর মিডিলে থাকুক ওই অক্ষরটাও বড় হাতে দেবে। যেমন সামনে আসেন, যেমন মহাস্থানগড়, সামনে আসেন, সামনে আসেন, লেখেন। বাংলাদেশ স্যার। যেমন এখানে আছে যে ইন দা বাংলাদেশ, লেখেন। এই বাংলাদেশ তো অবজেক্ট আছে তারপর ওটা বড় হাতে দেবে। লেখেন। আপা আপনি দাঁড়ান। গুড, আপনাদের একটা হাতালে। বোঝা গেল যে কোনো কিছুর নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, যখন কোনো কিছুর নাম বলবো তখন নামের প্রথম বর্ণটা, অর্থাৎ আপনি যখন আপনার নাম লিখবেন সে বাক্যের মাঝখানেই থাকুক বা শুরুতেই থাকুক সবসময় আপনার নামের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটারে লিখতে হবে না? ম্যাডাম বললো
যে সময় লিখতে হলে বড় হাতের বা ক্যাপিটাল লেটারে দিতে হবে। কিভাবে উদাহরণ জানেন? উদাহরণটা হয়তো এখন মনে পড়ছে না। গুড, ম্যাডামের জন্য সাথে বসেন। আমরা ওই যে বসেন, ধরেন 3টায় গেছেন, তখন আমরা কি লিখবো? 3 এরকমও লেখা যায়, এভাবেও লেখা যায়, মানে এভাবে যে লেখা যায় না এমনটা না, 3 PM এভাবেও লেখা যায়। তবে উনি বলছেন এইভাবে লিখতে, AM PM। কারণ কি, এগুলো এক ধরনের শর্ট ফর্ম, মানে একটা বড় শব্দকে ছোট করা হয়েছে। AM মানে অ্যান্টি মেরিডিয়ান, PM মানে পোস্ট মেরিডিয়ান। অ্যান্টি মেরিডিয়ান মানে মধ্যাহ্নের আগে অর্থাৎ সকাল, আর পোস্ট মেরিডিয়ান মানে দুপুরের পরে অর্থাৎ 12টার পর থেকে, এজন্য এটা PM বলে। আর যেহেতু আমাদের ইংরেজিতে নিয়ম হচ্ছে যখনই কোনো বড় শব্দকে সংক্ষেপে উপস্থাপন করব, যেমন ধরেন আমার নাম মুহাম্মদ ফেরদাউস, হ্যাঁ সরি নামে বানানো ভুল করছি, আমার নাম মোহাম্মদ ফেরদাউস, হ্যাঁ আমি কখনো কখনো এই মোহাম্মদটা না বলে উজ্জ্বল করতে হলে একটা বড় হাতের এম দিব, ইনিশিয়াল প্রথম বর্ণ যদি দেয় তাহলে অবশ্যই আমাকে এম লিখে একটা ডট দিয়ে দিলেই হবে, এম এফ, এটা দিলে বোঝা যায় মোহাম্মদ ফেরদাউস, বা এম দিয়ে ফেরদাউস লিখলাম, এম দিয়ে ফেরদাউস লিখলাম, বা আবার লিখলাম মোহাম্মদ এফ, মানে কি আমার পুরো ফেরদাউসটাকে উজ্জ্বল রেখে একটা বর্ণ দিয়ে প্রকাশ করছি, তাই না? মোহাম্মদের, হ্যাঁ অনেকে করে। সালমান এফ রহমান, এই এফ জে ফজলুল, ওনার নাম হচ্ছে সালমান এফ রহমান। তারপরে যেমন শেরে বাংলায় এ কে ফজলুল হক, আপনারা কি শুনেছেন ওনার নাম? শুনেছেন? এ কে এর তো ফুল ফর্ম আছে, মূলত এতে আবুল, কেতে কাশেম, আবুল কাশেম ফজলুল হক, বুঝতে পেরেছেন? কিন্তু এই যে ওনার নামটা সংক্ষেপে বলা হয় বলে আমরা ওই জায়গাটাতে এ কে লিখতে গেলে বড় হাতে এ কে লিখতে হবে, এ কে ফজলুল হক, বুঝেছেন? মানে যখন নামের প্রথম বর্ণটা দেব, এই যে ছোট ছোট বিষয়গুলো ওদেরকে হয়তো বোঝানো যাবে না, কিন্তু আপনি যখন বলবেন তখন স্মল লেটার ক্যাপিটাল লেটার কোথায় কোথায় ব্যবহার করছেন একটু ব্যাখ্যা করে দেবেন। আপনি প্রথমেই বলেছেন যেটা, যে প্রথম বর্ণটা বা প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল লেটারে হয়, যেমন আই এম আ বয়, তাহলে এখানে শুধুমাত্র এই আইটা বড় হাতে হইবে। কিন্তু আমি যখন লিখছি ইউ সে দ্যাট আই এম, ইউ say that I am a girl, হ্যাঁ এটা হচ্ছে ধরেন ন্যারেশনের ভিতরে চলে গেল, ইউ সে দ্যাট আই এম আ গার্ল, এই যে কোটেশন মার্ক দিলাম, এই জায়গায়ও আই আসলো, এই জায়গা বাক্যের মাঝখানে না, কিন্তু আই সবসময় বড় হাতের হচ্ছে, তাই না? হচ্ছে কি না? তাই হয় কি না? অর্থাৎ আই শুরুতে বা মাঝখানে বা শেষে যেখানেই থাকুক, যদি একাকী থাকে তখন কি বড় হাতের হয়। তো প্র্যাকটিস, এগুলো দেখে দেখে শিখতে যাবে। আর কোথায় কোথায় বড় হাতের হয়, যেমন নদীর নাম, নদীর নাম পদ্মা নদী, বিখ্যাত কোনো কিছু পদ্মা নদী, এগুলো এপিটা অবশ্যই বড় হাতের হবে, এভাবে পদ্মা লেখা যাবে না, হ্যাঁ? তাহলে বড় কোনো নদী, বড় কোনো ভবন, বড় কোনো, অবশ্যই দেশের নামের প্রথম বর্ণ সবসময় বড় হাতের দিয়ে করতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এই বড় হাতের লেটার কোথায় কোথায় লিখতে হয়, ছোট হাতের লেটার কোথায় কোথায় লিখতে হয়, এগুলো একটু বোঝাবেন। এক, দ্বিতীয় কথা, শিক্ষার্থীদের শোনা দক্ষতা, অর্থাৎ আমি ইংরেজি বিষয়টা বলছি এবং তারা ইংরেজিতে বিষয়টা শুনতে পারছে, মানে বুঝতে পারছে, এইটা যাতে নিশ্চিত হয়, এটা যাতে নিশ্চিত হয়, এটা করতে হলে কি করতে হবে, আমাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। সানকে সান বলতে হবে, সানকে সুন বলা যাবে না, সানকে সান বলতে হবে, SUN সান। এখন যদি আপনি এসে বলেন SUN সুন, তাহলে হবে? হবে? তাহলে আমার সঠিক উচ্চারণটা জানা লাগবে এবং সঠিক উচ্চারণটা করাও লাগবে এবং সঠিকভাবে পড়াবো। অতএব শিক্ষার্থীদের শোনা দক্ষতা উন্নত করতে হলে আপনার বলা দক্ষতায় দক্ষ হতে হবে। ওদেরকে মাঝে মাঝে স্ট্যান্ড আপ, সিট ডাউন, কাম টু দ্য ব্ল্যাকবোর্ড, মানে ব্ল্যাকবোর্ডের নিকটে আসো, অথবা কাম টু দ্য হোয়াইট বোর্ডের নিকটে আসো, হ্যাঁ? সপ্তাহের 7 দিনের নাম স্পষ্টভাবে, স্যাটারডে, অনেকে স্যাটারডে বলে, সমস্যা নেই, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডেও চলে, টুইসডেও চলে, হ্যাঁ? টিউসডে, ওয়েডনেসডে চলে, আবার ওয়েন্সডেও যদি বলে দ্রুত, ওয়েন্সডে এটাও চলবে, ওয়েন্সডে, থার্সডে, ফ্রাইডে, ঠিক আছে? সপ্তাহের 7 দিনের নাম, 12 মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট বলে কেউ, অগাস্টও চলে, সেপ্টেম্বর, অক্টোবর না কিন্তু, অক্টোবর,
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, উচ্চারণে তাই, তবে বাংলায় অনেকে লেখে সেপ্টেম্বর। লিখতে গেলে বাংলায় সেপ্টেম্বর লেখে, দন্ত শয় একার, পয়ে টয় কি পয়ে টয়ে একার, ময়ে ব ফলা র, সেপ্টেম্বর লেখে। কিন্তু আমরা উচ্চারণ করবো কি ইংরেজিতে সেপ্টেম্বর। মনে বুঝেছেন? গেল। তাহলে আমি সঠিকভাবে উচ্চারণ করছি। আচ্ছা, লেখার ক্ষেত্রে অবশ্যই আমরা এরপরেই লেখা বিষয়টা বলবো। লেখার ক্ষেত্রে অবশ্যই আমরা ইংরেজিতে প্রথমে জোড়া বর্ণে লিখবো না, অর্থাৎ যে পেঁচিয়ে পেঁচিয়ে হাতের লেখার কার্সিভ লেটারে লিখবো না, শিক্ষার্থীরা ধরতে পারে না। কারণ আমি ছোটবেলায় কার্সিভ লেটারে লিখে লিখে লিখতাম, কিন্তু দেখা যায় যে আমার লেখা দেখে অনেক ক্ষেত্রে বোঝা যায় না, বি এর পেটের মতো মনে হয় অনেক ক্ষেত্রে। ধরো লিখেছি বে, লিখেছি, হ্যাঁ, অনেক ক্ষেত্রে ডাবল ও বা লুম মনে হয়। আমি লিখেছি বে, হ্যাঁ, কিন্তু এটা অনেক ক্ষেত্রে কেউ কেউ মনে করছে যে এটা এল একটা ও, এটা একটা ও, এটা একটা এল। হ্যাঁ, মানে আমার হাতের লেখা অনেক ক্ষেত্রে জড়িয়ে লিখলে ভুল বোঝার অবকাশ যদি থাকে, আমি জড়িয়ে লিখবো না। বিশেষ করে শিশু শ্রেণীর শিক্ষার্থীদের বুঝতে খুবই সুবিধা হয়, এজন্য প্রত্যেকটা বর্ণ আলাদা আলাদা করে লিখে দেখাবেন বোর্ডে। আর ইংরেজিতে লেখা তো একটু কঠিনও আছে। বাংলাতে যেমন সবগুলোই সমান এবং সমান্তরাল, সমপদ সমশির হয়, ইংরেজিতে কিন্তু সমশির আর সমপদ হয় না, হয়? ইংরেজিতে কিন্তু সমশির আর সমপদ হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, ইংরেজিতে কিন্তু 4টা লাইন, তাই না? সব বড় হাতের অক্ষর এই 2 ঘরে, তাই কি না? সব বড় হাতের লেটার এভাবে, কিন্তু ছোট হাতের গুলোতে এসে ঝামেলা দেখতে দেবে। এই এখানে এ 4টা দাগ 3টা ঘর, আবারও দেখেন এবিসি জি, মানে ঘরগুলো মেনটেন করে ডাক্তার না খাতায় যাতে লেখে। এফটা নিয়ে 2 ধরনের মত আছে, এভাবেও লেখা যায় 3টা ঘর মিলে, আবার এভাবেও লেখা যায়। এফটা নিয়ে 2 ধরনের মত আছে, হ্যাঁ 3 ঘরেও লেখা যায় এফ। কেউ কেউ 3 ঘরে লেখে আর কি। হ্যাঁ, এভাবেও চলে, এভাবেও চলে। এফ জি লিখলে এইভাবে, তারপরে জে লিখলে এইভাবে, এইচ লিখলে এইভাবে। এই যে ঘর ভাবে লেখাটা দেখাবেন, দেখান আপনারা। তারপরে ওদের খাতাতে লিখতে দেন, বাড়ি থেকে লিখে আসুন, অবশ্যই লিখতে দিবেন নিজের জায়গায়। হ্যাঁ, তাহলে কি ওদের ইংরেজিটা একটু ভালো হবে, ইংরেজিতে লেখাটা ঠিক হবে। আচ্ছা, 2 নাম্বার কথা শেষ। আচ্ছা, 3 নাম্বার বিষয়টা পড়ার ক্ষেত্রে হচ্ছে ওদের যে বই আছে, আমাদের ইংরেজি বই যেগুলো শিশু শিক্ষার্থীদের কেউ নিয়ে আসছেন, শিশু 1-2 এর ইংরেজি বই নিয়ে এসেছেন? দেন তো দেখি। দেখবেন বইগুলোতে আমাদের বাংলা বইয়ের মতো শুধু একটার পর একটা গল্প আর ছড়া এরকম না। হ্যাঁ, কিছু কিছু কাজ আছে, ছবি দিয়ে কিছু লেখা, অযথা রিড, লিসেন, সে, এরকম কিছু কিছু লেখা আছে। ধন্যবাদ। যেমন ধরেন একদম প্রথম থেকে আসি, এই যে এখানে লেখা আছে, দেখেন, দেখতে পাচ্ছেন কিনা? গ্রিটিংস এন্ড ফেয়ারওয়েলস। গ্রিটিংস মানে শুভেচ্ছা জ্ঞাপন করা, ফেয়ারওয়েল মানে বিদায় জানানো। হ্যাঁ, তার মানে সরি, কেউ আসলে তাকে অভ্যর্থনা জানানো, আবার বিদায়ের সময় বিদায় জানানো। কিভাবে করতে হয়? প্রথম হচ্ছে লেসন 1, গুড মর্নিং। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হু আর দে? আপনারা একটু পড়বেন, ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা, তারা কারা, আপনি শিক্ষার্থীদের বলুন। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হু আর দে? তারা কি শিক্ষিকা এবং কয়েকজন ছাত্র, কয়েকজন ছাত্রী, কয়েকজন ছাত্র আছে। এবার বি নাম্বার বলছে লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস, মানে শোনো এবং এটা দলীয়ভাবে পুনরাবৃত্তি করো বা বলো। কোরাস মানে দলীয়ভাবে। দেন ইন স্মল গ্রুপ, এরপরে ছোট ছোট দলে, অ্যান্ড ইন্ডিভিজুয়ালি, এরপরে ব্যক্তিগতভাবে একে একে। কি কি বলবে? গুড মর্নিং, গুড মর্নিং, প্রথমে সবাই গুড মর্নিং, গুড মর্নিং, এটা কোরাস, একসাথে সবাই বলবে। তারপরে হাউ আর ইউ, হাউ আর ইউ, সবাই একসাথে বলবে। তারপর আই এম ফাইন, থ্যাংক ইউ, সবাই একসাথে বলবে। তারপরে আবার আই এম ফাইন, থ্যাংক ইউ, একসাথে বলবে। এটা সবাই একসাথে বললো। হ্যাঁ, এরপরে ছোট ছোট দল করে দেবেন, এই তোমরা বলবা, তোমরা শুনবা, তোমরা বলবা, তোমরা শুনবা। এরপরে জোড়া করে দেবেন বা একজন একজন করে দেবেন। এইভাবে কিন্তু বইয়ে বলছে। আচ্ছা, বই যেগুলো বলছে। তারপরে সেন্টেন্স মানে কি, জোড়াই পড়ো। হ্যাঁ, গুড মর্নিং, একজন গুড মর্নিং বলবো, আর একজন গুড মর্নিং বলবো, সবাই।
গুড মর্নিং জাস্ট এ ওকে গুড মর্নিং বলবে, একে গুড মর্নিং বলবে। তা আমরা আরবিতে সালাম বিনিময় করতে পারি বা ওই যে আদাব বিনিময় করতে পারি, এটা করবে। হ্যাঁ, আচ্ছা, লুক লিসেন অ্যান্ড সে, অর্থাৎ যেই জিনিসগুলো লেখা আছে আমি সবগুলোই দেখিয়ে দেখিয়ে আস্তে আস্তে যাচ্ছে এবং ছবি সহ আছে, আমি আস্তে আস্তে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে বা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই ইংরেজি বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠাই কিন্তু আমাদের বলা যায় যে পড়া আছে। কিন্তু আমরা ছোটবেলায় কি করতাম, প্রত্যেক পৃষ্ঠা পড়তাম না। আমরা কি করতাম, দেখা গেছে শুধুমাত্র যে পৃষ্ঠা বেশি লেখা বা গল্পটা লেখা ওইটা পড়তাম, বাকি পৃষ্ঠাগুলো পাশ কাটিয়ে চলে যেতাম, তাই কি না? ছড়া আর গল্প যেগুলোতে আছে ওগুলো বাদে বাকি কাজগুলো আর দেখতাম না। আমাদের এখন উদ্দেশ্য বা উচিত হচ্ছে সবগুলো পৃষ্ঠা একটু করে দেখানো। হ্যাঁ, আর মাঝে মাঝে এই যে নিজের নামের প্রথম বর্ণ বা প্রথম লেটার দিয়ে 2টা বা 5টা শব্দ লেখো। আবার আজকে কি বার বলেন? সোমবার। সোমবারের ইংরেজি কি? মানডের প্রথম বর্ণ কি? এম দিয়ে 2টা শব্দ লেখো। বা 5টা ফলের নাম লেখেন ইংরেজিতে, 5টা ফলের নাম, 5টা নদীর নাম, এগুলো মাঝে মাঝে দিলে ওদের এই যে কি যে বলে পড়ার চর্চাটা থাকবে। আরেকটা পড়ার চর্চা কিভাবে থাকবে সেটা হচ্ছে আপনাদের আশপাশে শিক্ষার্থীদের ব্যাগ যে ব্যাগটা নিয়ে আসে, বা অনেক শিক্ষার্থীদের গেঞ্জিতে বা জামা কাপড়ে ইংরেজিতে কিছু কিছু লেখা থাকে, খেয়াল করে দেখবেন লেখা থাকে। আপনাদের দেয়ালে লেখা থাকে। শিক্ষার্থীদের হুট করে একদিন বললেন, আচ্ছা তোমার ওখানে কি লেখা আছে পড়ো তো। মানে কি, পড়া দক্ষতা বাড়ানোর জন্য শুধু যে বই থেকেই পড়তে হবে এমনটা নয়, আশপাশে যে কোনো জায়গা থেকে শিক্ষার্থীরা লেখা দেখলে যাতে পড়ার চেষ্টা করে এই আগ্রহটা জন্মাতে হবে। শিক্ষার্থীদেরকে বলবেন ইংরেজি বইয়ের নাম কি বলো তো? এই বইয়ের নাম কি? ইংলিশ ফর টুডে। তাহলে আমাদের বইয়ের নাম হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 1। এর নিচে কি লেখা আছে? দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী হয়তো পড়তে পারবে না। এনসিটিভি মানে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, এই কথাটা লেখা আছে, ঠিক আছে মানছি। অনেক শিক্ষার্থীরা হয়তো বলতে পারবে না, কিন্তু মূলত এদের পড়তে যাতে পারে, চেষ্টা যাতে করে ছোট ছোট শব্দ বর্ণগুলো, তা সেজন্য আগ্রহ জন্মায়। আচ্ছা, 4 নাম্বার কথা, লেখা। সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে লিখতে দিতে হবে, তাছাড়া ইংরেজি খুব ভালোভাবে আসবে না। লেখাটা যারা শিশু তারা ABCD লিখবে, যারা 1 ABCD দিয়ে কোনো একটা শব্দ লিখবে, যারা 2 হয়তো ছোট ছোট বাক্য লিখবে, তাই না? 1 এর শিক্ষার্থীরা হয়তো নতুন শব্দ লিখতে পারবে না। 2 এর শিক্ষার্থীদেরকে বলতে হবে বই আছে বিতে বুক, বিতে বল, তুমি এই বুক আর বল বাদ দিয়ে বি দিয়ে আরেকটা শব্দ লেখো। কারণ ও মনে করতে পারছে না, হুট করে একজন আমার বলতে পারছে যে বিতে বয় হয়, বিতে বেঞ্চ হয়, হ্যাঁ, বিতে ব্লোয়ার হয়, মানে বাঁশি দেওয়া বা ফু দেওয়া, বিতে ব্লো মানে ফু দেওয়া, এরকম হতে পারে। তার মানে কেউ কেউ শিক্ষকদের মধ্যে যাতে পারে বা যারা পারে তারা যাতে লিখতে পারে। বুঝতে পেরেছেন না? বুঝতে পারেননি? তাহলে আমরা বললাম যে ইংরেজি যখন আমরা পড়াইতে যাব অবশ্যই বই দেখিয়ে হোক বা যে উপকরণ দেখিয়ে হোক শুদ্ধভাবে আমরা পড়াবো, উচ্চারণটা যাতে শুদ্ধ হয়। লেখার ক্ষেত্রে স্মল লেটার ক্যাপিটাল লেটার কোথায় কখন হচ্ছে হালকাভাবে বুঝাই দিব। যদি বুঝতে না পারে অন্তত পক্ষে লেখার ক্ষেত্রে যখন লিখে বলবো যে এই রকম যখন হবে, যে আমি আই লিখছি, এই যে আমি প্রথমে বাক্যের প্রথম লেটারটা বড় হাতের দিচ্ছি, এই যে বাংলাদেশ, এই যে তারপরে হচ্ছে মহানন্দা, তারপরে এরকম দ্য মার্চ, দ্য জুন, এরকম করে যদি নির্দিষ্ট কোনো সময় বা নির্দিষ্ট কোনো কাল বোঝাতে যায় বা দা দিয়ে আসে অনেক ক্ষেত্রে, তখন আমরা সেই বর্ণটার প্রথম বর্ণ বড় হাতের দিচ্ছি। MBBS অর্থাৎ শর্ট ফর্মে যখন আমরা বড় কিছু লিখি, MBBS মানে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সায়েন্স। BA ডিগ্রি নিয়েছে, এই BA ডিগ্রি কি লেখে কিভাবে? BA ব্যাচেলর অফ আর্টস, তাই না? তখন বড় হাতের এই BA লিখতে হয়, BA ব্যাচেলর অফ আর্টস। এই যে অফ কথাটা আবার লেখা লাগছে না, তারপর কনজাংশন প্রিপোজিশন গুলো আবার ওই সংক্ষিপ্ত ফর্মে থাকে না। বোঝা গেল? RU রাজশাহী ইউনিভার্সিটি, DU ঢাকা ইউনিভার্সিটি, এইরকম যে শর্ট ফর্মগুলোতে আমরা বড় হাতের ব্যবহার করছি। আচ্ছা, আরও বেশি পড়ার জন্য হোক বা বোঝার জন্য হোক, আমরা বললাম যে নিজেরা আশপাশে যে গেঞ্জি, জামা কাপড়, স্যান্ডেল, জুতা এগুলো যেগুলো দেখে এগুলো থেকে তাদেরকে পড়তে উৎসাহিত করবেন, ধরবেন যে তারা পড়তে পারছে কি না। আর লেখার বিষয়টা হচ্ছে তাদের হাতের খাতাতে ক্লাসেই লিখতে দিবেন, অথবা বাড়ি থেকে লিখে নিয়ে আসতে বলবেন, অথবা যে কোনোভাবে ইংরেজিটাও যাতে স্মল লেটার ক্যাপিটাল লেটারের ঝামেলাটা দ্বিতীয় শ্রেণীতেই স্পষ্টভাবে শিখে যায়। বুঝতে পেরেছেন?
স্মল লেটার ক্যাপিটাল বিষয়টা দ্বিতীয় শ্রেণীতে যাতে স্পষ্টভাবে শিখে যায়। আরেকটা বিষয়, আপনারা ইংরেজি পত্রিকা হোক, ইংরেজি খবর হোক, ইংরেজি খেলা হোক, খেলাগুলো যত জাতীয় খেলা মানে এক দেশের সাথে আরেক দেশের খেলা দেখবেন ইংরেজিতে লেখা থাকে, তাই না? বাংলাতে লেখাও থাকে না, কথাও বলে না। এই যে বিশ্বকাপ হবে, কমেন্টেটিং করে মানে মন্তব্য করে ইংরেজিতে। তো শিক্ষার্থীদেরকে বলতে পারেন এখান থেকে শুনতে পারো, একটা বা 5টা ওয়ার্ড যদি বুঝতে পারো ওটাই অনেক, একটা বুঝতে পারলেই অনেক। আচ্ছা, বুঝতে না পারো নিচে যে লেখাটা দেখায়, নিড 50 রানস অন বা ফ্রম 6 বল, 6 বলে 50 রান লাগবে, এটা পড়তে পারছে কিনা, বুঝতে পারছে কিনা। আমি তো ছোটবেলায় বুঝতাম না যেগুলো কি লেখা থাকে। আমার মামা উনি বুঝিয়ে দিয়েছিলেন যে যে নিড এত মানে নিড এত রান মানে এত লাগবে, ফ্রম এত বল মানে এত বল আছে হাতে, ঠিক আছে? উইকেট মানে উইকেট পড়ে গেছে, ঠিক আছে? এই যে বুঝতে পারছি, বুঝানো যাচ্ছে, ঘড়ি দেখে এটা 5, এটা 4, এটা 0 মানে 5:40 বাজে, এম মানে 12টার আগে, রাত 12টা থেকে দুপুর 12টার মধ্যে, আর পিএম মানে দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যে, তাই না? এই যে বিষয়গুলো তারা যাতে বুঝতে পারে, এবং তাদেরকে এটা বোঝানোর জন্য কখনো কখনো আমরা ইংরেজি পত্রিকা দেখাতে পারি। 15 টাকা দাম বা 10 টাকা দাম ইংরেজি পত্রিকা একটা কিনে রেখে দিলেন, অথবা আপনাদের কাছে বাজারের অনেক পেপার আসে, দেখবেন ইংরেজিতে লেখা আছে, এগুলো মাঝে মাঝে দেখাবেন যে দেখো ইংরেজিতে তোমরা যে ঘটনাগুলো ঘটাচ্ছ এগুলো ইংরেজিতে লেখা হয়, বাংলাদেশেই লেখা হয়। তোমরা একটা কাগজ দিয়ে দেবেন, যেমন আপনাদেরকে গতকালকে আমার ভিজিটিং কার্ড দিয়ে দিয়েছি, ওই কাগজটায় দিয়ে দিয়ে বলবেন তোমরা এখান থেকে দেখো তো কতটুকু পড়তে পারছো, আমি এখান থেকে 2টা শব্দ সবাইকে বলতে বলবো, 2টা শব্দ অর্থ সহ সবাইকে জিজ্ঞেস করবো। আপনি ওই কাগজটা দিয়ে দিলেন পেপারে, দেখবেন অনেকে একটাই পারছে না, অনেকে আবার একটা পারছে, আবার অনেকে একটা রিডিংও করতে পারছে না। বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন? কিন্তু তার পড়ার চেষ্টাটা যে থাকলো, এই জিনিসটা আমি যাচাই করতে চাচ্ছি, দেখে দেখে পড়া। আমি বইয়ের বাইরেও অনেক বিষয় পড়তে আগ্রহী, এটা করার চেষ্টা করছি, ঠিক আছে? বুঝতেছেন? আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং এখন দরকার নাই। ফ্রি হ্যান্ড রাইটিং মানে নিজের মনের যে কথাগুলো সেগুলো লেখা, এটা দরকার নাই। তবে ছোট ছোট গল্প উপন্যাস যেগুলো ইংরেজিতে আছে আমরা চাইলে বলে বলে বা দেখে দেখে পড়াতে পারি। আরেকটা বিষয়, মাঝে মাঝে যে ইংরেজিতে ডিরেকশন দেওয়া, স্ট্যান্ড আপ, সিট ডাউন ইংরেজি ক্লাসে, প্লিজ সে ইয়োর ফুল অ্যাড্রেস, মানে আপনি আপনার পূর্ণ ঠিকানা বলেন, এগুলো জিজ্ঞেস করতে পারেন, লিখতে পারেন। আপনারা কি ইংরেজিতে আপনাদের ঠিকানা লিখতে পারেন? পারেন না কেন? খুবই সোজা। আগে গ্রামের নাম লিখবেন, ভিলেজ, তারপরে পোস্ট, তারপরে থানা, তারপরে জেলা। বুঝেছেন? বাংলাতেও যা, ইংরেজিতেও যা। সবাই নিজেদের খাতায় দয়া করে দ্রুত নিজের নাম আগে লেখেন, নেই, এগুলো পূরণ করবেন, এভাবে পরিচয় দিতে হবে। পরিচয় দিতে হয় কিভাবে? পরিচয় লিখতে হয়, প্রথমে নেম লিখতে হয়, নেম, তারপরে লিখতে হয় কেয়ার অফ মানে প্রযত্নে, কার অভিভাবকত্ব আছেন, স্বামীর নামও লেখা যায়, বাবার নামও লেখা যায়। তারপরে লিখতে হয় ভিলেজ, তারপর লিখতে হয় পোস্ট অফিস, পিপো ইতে পোস্ট হতে অফিস, পোস্ট অফিস। তারপর লিখতে হয় থানা, থানা যার নাই সে লিখবে উপজেলা। তারপর লিখবে হচ্ছে ডিস্ট্রিক্ট। ঠিক আছে? এই যে ফোটা ফোটা দিয়ে রাখেন কলম। এবার আপনারা সবাই নিজেদের খাতায় এটা পূরণ করেন দ্রুত, তাহলে আমাদের ইংরেজি শেষ। ইংরেজি আর বেশি বেশি কথা নাই, ওদেরকে গ্রুপে জোড়ায় দলে যেভাবে কাজ দেন। আর ভাষা যেহেতু বাংলার মতো ইংরেজি, একটু সাহস দেখাবেন, ইংরেজি দরকার আছে, অবশ্য উৎসাহ দিবেন, আর একটু নিজেরা শুদ্ধভাবে বলার, পড়ানোর, দেখানোর চেষ্টা করবেন, ঠিক আছে? কেয়ার অফ মানে প্রযত্নে, প্রযত্নে মানে হচ্ছে আপনি যার অভিভাবকত্বে আছেন তার নাম, স্বামীর নাম বা পিতার নাম লিখতে পারেন। বাংলাতে যেমন প্রযত্নে লেখে না, নিজের নাম লেখার পরে প্রযত্নে, আমি কারো অভিভাবকত্বে আছি। লেখা শেষ? সবাই নিজেদের ঠিকানা লিখতে পেরেছেন? পোস্ট কোড জানেন আপনারা আপনাদের নিজেদের? পোস্ট কোড কত? শাবাশ, আপনারা পোস্ট কোড জানেন, গুড। আপনাদের নিজেদের পরিচয় দেওয়া শেষ। আমি ইংরেজি সম্পর্কে যা যা বলেছি এতটুকুই, এর বেশি আমি আপাতত বলতে পারছি না। এরপরে ইংরেজি যদি কোনো স্যার আসে তাদের কাছ থেকে তো শিখে নেন, হ্যাঁ?